গাড়ি আস্তে আস্তে থামলো সিলেটের মালনী ছড়া চা বাগানের পথের ধারে। দূরের পাহাড়ের চূড়া মেঘের স্নিগ্ধ চাদরে ঢাকা, সারি সারি সবুজ চা গাছ স্নিগ্ধ বাতাসে দোল খাচ্ছে। পাতার মাঝে মৃদু শীষ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। কোথাও কোথাও শ্রমিকরা ছোট ঝুড়ি হাতে চায়ের পাতা সংগ্রহ করছে। বাতাসে ভেসে আসছে তাজা চায়ের পাতার সুবাস। মাটির সাদা গন্ধ মিশে এক অপরূপ অনুভূতি সৃষ্টি করেছে। গাড়ির ভেতরে বসে ছোট্ট নূর ঘুম ঘুম চোখে হাত মুছে আহিরের দিকে তাকালো। কালো ফ্রকের ভেতর তার ছোট্ট শরীরটা মায়াবী লাগছে। মাথার দুই পাশে গোজানো ঝুঁটিগুলো যেন এক ছোট আদুরে পড়ি। নূর জানালার বাইরে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, চলে এসেছো? আহির হাসি মুখে তার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মাম্মা, আমরা চলে এসেছি। এরপর নূরকে কোলে তুলে গাড়ি থেকে নামিয়ে দিল। মাটিতে পা পড়তেই নূর বিস্ময়ে বড় বড় চোখ করে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো। চারপাশে সবুজের সমুদ্র, দূরে নীলচে পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা সাদা মেঘের স্তব, বাতাসে ভাসতে থাকা চায়ের পাতার মিষ্টি ঘ্রাণ সবকিছু যেন তাকে মোহিত করে দিল। নূর অবাক হয়ে বলল, এসব কত সুন্দর গো পাপ্পা, একেবারে আজ কি যেন বলে দূর ভালো লাগে না, ভুলে গেছি। আহির মৃদু হাসলো। আশ্চর্য মাম্মা। নূর কপাল কুঁচকে বলল, আশ্চর্য। আহির নূরের হাত ধরে বলল, চলো মাম্মা, আমরা ওই দিকে যাব। নূর তখনও অপলক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে, তার ছোট্ট চোখে বিস্ময়, মুগ্ধতা আর ভালো লাগার এক মিশ্র অনুভূতি খেলা করছিল। যেন এই প্রথম সে প্রকৃতির এত নিখুঁত সৌন্দর্য দেখল। আহির মালনী ছড়ায় কোম্পানির কাজে এসেছে। সেখানকার ম্যানেজার ও তার সহকারী তাকে দেখা মাত্রই এগিয়ে এলো। ম্যানেজার হাসি মুখে হাত বাড়িয়ে বললেন, হ্যালো মিস্টার আহির। আহির সঙ্গতভাবে প্রতি উত্তর দিল, হ্যালো, সরি একটু লেট করে ফেললাম, আপনারা অলরেডি চলে এসেছেন। নূর আহিরের হাত ধরে বলল, পাপ্পা। আহির 1 মিনিট থেমে নূরের সামনে বসে জানতে চাইল, কি হয়েছে মাম্মা, কোনো সমস্যা? নূর পাহাড়ের দিকে ইশারা করে বলল, আমি ওই দিকে যেতে চাই। আহির শান্তভাবে বলল, পাপ্পার কাজ শেষ হলেই আমরা পরে ঘুরতে যাব, ঠিক আছে? এখন পাপ্পাকে কাজে যেতে হবে, এসো। নূর ক্ষুণ্ণমুখে বলল, না, আমি এখনই যাব। আহির একটু নরম গলায় বলল, মাম্মা দেখো। তখন ম্যানেজার বলল, মিস্টার আহির, ও যখন ঘুরতে চাইছে তখনও ঘুরুক, ছোট্ট মানুষ, আমাদের কাজের মাঝে শুধু শুধু বোর হবে। আমি বরং এখানকার আমার একজন পরিচিত লোককে ডেকে দিচ্ছি, ওকে দেখে রাখবে। আহির একটু ভেবে বলল, কিন্তু? ম্যানেজার একজন লোক ডাকলেন, একটু বয়স্ক। রহিম, মামুনিকে একটু বাগান ঘুরে দেখাও, ঘোরা শেষে আমাদের কাছে পৌঁছে দিও, আর আমরা তো এই পাশেই থাকবো। আহির কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, তবে সাবধানে, ওকে এক মুহূর্ত একা ছাড়বেন না। মাম্মা, তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কেমন? দাদু যা বলবে শুনবে, ঠিক আছে? নূর মিষ্টি করে হাসলো, ঠিক আছে পাপ্পা, তুমি তো জানো নূর অলওয়েজ গুড গার্ল, তাই না? রহিম নূরকে নিয়ে হাঁটতে শুরু করলো। নূর চারপাশে তাকিয়ে অবাক হচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। রহিম অবাক হয়ে বলল, কি হলো মামনি, মাটিতে বসলে? নূর একটু ক্ষুণ্ণ হয়ে বলল, আহ, আপনি তো দেখি খুব বোকা দাদু, এত হাঁটার পর নূর তো কেন, কি যেন বলে, ভুলে গেছি। রহিম নূরের মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলো, ক্লান্ত? নূর মাথা নেড়ে বলল, হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছি, আমি পানি খাবো, কিন্তু পানিটা তো সাথে আনিনি। তুমি বরং চলো, তোমার আব্বুর কাছে গিয়ে সেখান থেকে পানি নিয়ে খাবে, এখান থেকে খুব বেশি দূরে না। নূর একটু বিরক্ত হয়ে বলল, না, আমি আর হাঁটতে পারছি না, দাদু আপনি গিয়ে নিয়ে আসুন না। রহিম খানিকটা চিন্তা করে বলল, তোমাকে এখানে একা রেখে যাওয়া যাবে না, বরং তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নূর মাথায় হাত দিয়ে বলল, উফ, আপনি কত বোকা, আপনার কি আমার পাপ্পার মতো শক্তি আছে? এত দূর আমাকে কিভাবে নিয়ে যাবেন? আপনি যান, আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। রহিম হাসি মুখে বলল, তাহলে তুমি কিন্তু কোথাও যাবে না, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। নূর শীতলভাবে বলল, ওকে। রহিম চলে গেল। নূর বসে বসে চারপাশে তাকিয়ে দেখছিল। হঠাৎ একটি প্রজাপতি তার হাঁটুর উপর এসে বসলো। নূর মুগ্ধ হয়ে বলল, আহ, এটা তো বাটারফ্লাই, কি সুন্দর, কত সুন্দর তোমার পাখাগুলো, আর ইয়েলো। এরপর নূর আক্ষেপ করে বলল, মনটাই খারাপ হয়ে গেল, যদি তোমার মতো উঠতে পারতাম তাহলে কত জায়গায় উলে উলে চলে যেতাম, মাম্মাকেও খুঁজে পেতাম। তুমি কত জায়গায় যাও, তুমি কি জানো আমার মাম্মা কোথায়? তুমি যদি আমাকে মাম্মার কাছে নিয়ে যাও তাহলে আমি তোমাকে আমার সবচেয়ে ফেভারিট ডলটা দিয়ে দেব, বলো ডিল? নূর হাত বাড়ালেই প্রজাপতিটি ভয় পেয়ে উড়ে গেল। নূর হতাশ হয়ে উঠে দাঁড়ালো, দুটি হাত কোমরে রেখে বলল, এই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না, তোমার কি ডল ফেভারিট না? না হয় অন্য কিছু নিতে পারো, শোনো না। নূর প্রজাপতির পিছু পিছু ছুটতে শুরু করলো। সিলেটের সবুজে ঘেরা পাহাড়ি এলাকার এক কোণে দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটি, যেন প্রকৃতির সাথে মিশে থাকা এক শান্তির আশ্রয়। লাল টালির ছাদ, সাদা রঙের দেয়াল আর চারপাশে বাহারি ফুলের বাগান এঁকে দিয়েছে মনোরম সৌন্দর্য। প্রথম তলায় প্রশস্ত বারান্দা, যেখানে কাঠের মোড়া আর দোলনা রাখা, সাদা কালো পাথরের মোজাইক করা মেঝে, কাঠের পাল্লাওয়ালা জানালা আর পুরনো দিনের ঢঙে তৈরি দরজাগুলোর বাড়ির ঐতিহ্যের ছাপ বহন করে। দোতলায় উঠতে সিঁড়িটি বাঁক নিয়ে ওপরে উঠেছে। রেলিংয়ে লোহার কারুকাজ খোদাই করা।
উপরে উঠলেই দেখা যায় একটি বড় খোলা বারান্দা, যেখান থেকে দূরে চা বাগান আর পাহাড়ের সবুজ দৃশ্য চোখে পড়ে। নুহা দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে, তার খোলা চুল বাতাসে আলতো করে উঠছে। চোখ দুটি হারিয়ে গেছে দূরের নৈর্গশিক দৃশ্যের গভীরে। এমনটা সে প্রায় করে যখনই মনটা ব্যস্ত হয়। পাশে সিফাত নীরব কিন্তু উপস্থিত, এক হাত পকেটে রেখে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এক পলক নুহার দিকে তাকাচ্ছে। 5টি বছর পেরিয়ে গেছে। সেই রাতের পর থেকে অনেক কিছু বদলেছে। রফমিরের শাস্তির ব্যবস্থা করতে পারলেও তার নুহাকে অনেক কিছু হারাতে বাধ্য করেছে, কিন্তু হারানোর মাঝে কিছু প্রাপ্তি থাকে যা জীবনকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। সেদিন যখন নুহা উপলব্ধি করছিল যে তার সিদ্ধান্ত আবার ভুল, তখন সে ঠিক করে নিয়েছিল যে এই শহর এবং তার মানুষগুলোকে ছেড়ে চলে যাবে, নতুন কিছু শুরুর পথে পা রাখবে, যেখানে আর কোনো ভালোবাসা তাকে ঠকাবে না, আর কোনো বেদনা তাকে আঘাত করবে না। তবে সে একা আসেনি, তার সাথে ছিল তার জীবনের একমাত্র প্রাপ্তি, তার এবং আহিরের ভালোবাসার সেই অংশ, যে অংশ তাকে শূন্যতার মধ্যে নতুন আশা এবং জীবন শক্তি দিয়েছে। সিফাত একটু হেসে বলল, কিন্তু এত বছর তো পার হয়ে গেছে নুহা, এখন যদি আপনি আমাদের বাড়িতে যান তাতে কি কিছু পরিবর্তন হবে? আসলে আম্মু আব্বু চাইছিল আরশিকে দেখতে। আপনার সেই হাদা, মানে আমি বলতে চাইছি আপনার স্বামী কি আপনার জন্য এত বছর বিয়ে না করেই অপেক্ষা করেছে? আর দেখা হওয়ার তো চান্স নেই, আমাদের বাড়ির দূরত্ব অনেক। নুহা মুচকি হাসলো, তার চোখে এক ধরনের নিষ্কলুষতা। তবু আমি ওইখানে আর কখনো পা রাখতে চাই না। ওই শহর আমাকে যতটা দিয়েছে তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছে। একবার পা রাখে জীবনে অনেক কিছু হারানোর পর আবারও সেই একই ভুল করতে চাই না। এখানে আমি সুখে আছি। সিফাত কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, তবে আপনার বোন, তাকে নিয়ে আপনার মতামত কি? আপনি তো জানেন ও ভালো আছে, তার স্বামী, সংসার, বাচ্চা সবকিছু নিয়ে সুখী। আমি চাই ও আরো ভালো থাকুক। আর আপনি তো আমাকে খবরগুলো দিয়েছেন, এখন আবার বলবেন না মিথ্যা বলেছেন। সিফাত হাসলো, পাগল নাকি আপনাকে মিথ্যা বলবো? তর্ক করে আপনার সাথে আমি কখনো জিতেছি বলে মনে পড়ে না। বাদ দিন সেসব, আমাকে যেতে হবে। আমার জান কোথায়? সকাল থেকে তাকে দেখছি না। নুহা হেসে বলল, আমি সকালে যখন গেলাম ও তো ঘুমাচ্ছিল, ফিরে এসে আর দেখিনি। নানুর সাথে কোথাও গেছে মনে হয়। নানি, আপনি কি আরুষিকে দেখেছেন? মরিয়ম বেগম উঠোনে বসে আপন মনে চুল আশ্রে নিচ্ছিল। রোদের কোমল আলো আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল কাঁচা নারকেলের তেলের মিষ্টি গন্ধ। বয়সের ছাপ পড়লেও তার মুখাবয়বে এক ধরনের প্রশান্তির ছায়া। নুহার প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুল আঁচড়ানোর কাজ বন্ধ করে তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। মরিয়ম বেগম শান্তস্বরে বললেন, একটু আগেও তো এখানেই ছিল, ঘুম থেকে উঠে তোর কথা জিজ্ঞেস করছিল। জানি না এইটুকুর ভেতর কোথায় গেল। নানুর সাথে হয়তো গেছে। মরিয়ম বেগম ও আজনাব শেখ সিফাতের নানি ও নানা। সিলেটের মালানি ছাড়া চা বাগানের সাথে নিবিড় সম্পর্ক রাখেন। সিফাত ছোট থেকেই তাদের কাছে থাকে। এই সুন্দর পাহাড়ি অঞ্চলের পরিবেশ তাকে ভীষণভাবে মুগ্ধ করে। নুহা এখন আরশিকে নিয়ে মরিয়ম বেগম ও আজনাব শেখের সাথে বসবাস করছে। সেই ঝড় বৃষ্টির রাতে নুহার মনে হয়েছিল সে কি আবারও কোনো ভুল করছে। একাকিত্ব, কষ্ট, অনিশ্চয়তা সবকিছু তাকে চারদিক থেকে গ্রাস করছিল। সে যেন এক দিগ্ভ্রান্ত নাবিক, বুঝতে পারছিল না কোন দিকেই বা তার তীরে ফেরার পথ। ঠিক সেই মুহূর্তে সিফাত তার কাছে এসেছিল। ভয় পাবেন না, আপনি একা নন, আমি আপনার পাশে আছি আর থাকবো। সিফাত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেদিন নুহা সেই হাত ধরেনি। তবু কোনো এক অদৃশ্য টানে সে সিফাতের সঙ্গে যেতে রাজি হয়েছিল। নুহা কখনো সিফাতের কাছে কিছু আশা করেনি, বরং কখনো কখনো অবহেলা করেছে, কখনো রুড কথায় আঘাত দিয়েছে, আবার কখনো ছোটখাটো রাগ অভিমান দিয়ে দূরে সরানোর চেষ্টা করেছে। তবু সিফাত তার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। সে কখনো নুহাকে একা ছাড়েনি, কখনো মুখ ফিরিয়ে নেয়নি। আজও সে একইভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। মরিয়ম বেগমের কথা শুনে নুহা ও সিফাত একে অপরের দিকে একবার তাকালো, তারপর একসঙ্গে ধীরে ধীরে নিচে নেমে এলো। ওকে নিয়ে আমি কি করব বলুন তো? আপনাদের আশকারা পেয়ে পেয়ে ও মাথায় উঠে গেছে। এত বারণ করার সত্ত্বেও যখন তখন এদিক ওদিক চলে যায়। ঠিক তখনই আজনাব শেখ বাড়িতে ঢুকলেন। তার চোখে এক ধরনের চিন্তা। নুহামা, তাড়াতাড়ি দেখো, নানু আজকে আবার চা বাগানে চলে গেছে। আমাকে জাফর বলল সে ওকে চা বাগানে দেখেছে, তবে ধরতে পারেনি। তার আগেই কোথায় লুকিয়ে গেছে। এই মেয়েটা আমার একটা কথা যদি শুনতো। মরিয়ম বেগম চিন্তিতভাবে বললেন, কি করবে বলতো? ওর ছোট মনের বিশ্বাস চা বাগানে এত লোক আসে, হয়তো একদিন ওর বাবা আসবে। আমাদের কথা তো তুই শুনলি না, ওইটুকু ছোট্ট বাচ্চা, ও তোর বাবাকে খুঁজবেই। আগেই যদি। নুহা মাথা নেড়ে বলল, নানু আমি জানি ও ওর বাবাকে কতটা খোঁজে, বারবার প্রশ্ন করে, কিন্তু আমি কিভাবে আপনাদের কথা শুনতাম বলুন তো? আমি যতই সবকিছু ছেড়ে চলে আসি, এটা সত্যি, আহির আমার স্বামী, আরুষির বাবা। আর যা কিছু হোক না কেন, আমি শুধু চেয়েছি আরুষি তার বাবার আসল পরিচয় বড় হোক। আর সিফাতকে আমি শুধু আমার একজন ভালো বন্ধু হিসেবে দেখি। আপনারা আমাকে, আরুষিকে যতটা ভালোবাসা দিয়েছেন তা আমাদের জন্য অনেক। আর আরুষির জন্য আমি একাই যথেষ্ট। আস্তে আস্তে ও বুঝে যাবে। আমি বরং ওকে খুঁজে নিয়ে আসি। বলে
বলেই নুহা চলে গেল। সিফাত কপালে চিন্তার রেখা ফুটিয়ে মরিয়ম বেগমের দিকে একটু রাগী চোখে তাকালো। এই যে বুড়ি, তোমাকে কতবার বলেছি এসব কথা ওনাকে বলবে না। আমি তোমাকে কখন বলেছি আমি নুহাকে বিয়ে করব, আরশির বাবা হতে চাই? মরিয়ম বেগম একটু হাসলেন। তোর কি মনে হয় আমি তোকে বুঝি না? জানি তো তুমি আমাকে খুব ভালো বোঝো, তবে যতদিন উনি না বোঝে ততদিন তুমিও বোঝানোর চেষ্টা করো না, বুঝলে? আর যদি উনি না বুঝে তাতে আমার কিছু যায় আসে না। পৃথিবীতে কি সুন্দর মেয়ের অভাব পড়েছে? আমি বললে এখন মেয়ের লাইন লেগে যাবে। মরিয়ম বেগম মুচকি হেসে বললেন, আচ্ছা তোর যায় আসে না তাই না? বয়স তো কম হলো না, তো বিয়ে করছিস না কেন? লাইন লাগা, আমিও একটু দেখি সারা জীবন ওনার বন্ধু আর আরশির আঙ্কেল হয়ে থাকবি তুই? সিফাত এক সেকেন্ড থেমে উত্তর দিল, তুমি কি বলতে চাইছো? আমি কি বুড়ো হয়ে গেছি? সময় হলে ঠিক বিয়ে করব, আর আমার জানের আঙ্কেল হয়ে থাকতে আমার কোনো অসুবিধা নেই, বুঝলে তুমি? আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। মরিয়ম বেগম স্নেহপূর্ণ কটাক্ষ দিয়ে বললেন, তোকে কতদিন বলেছি যাচ্ছি বলবি না? নাটকও ভালোই শিখেছিস, মানুষ হলি না তুই। সিফাত হাসতে হাসতে মরিয়ম বেগমের গালে একটুখানি চুমু দিয়ে বেরিয়ে গেল। আমিও এবারে শেষ দেখে ছাড়বো দেখিস। তোর মাকে বলছি এবার যেন সঙ্গে বউ না দিয়ে তোকে এখানে না পাঠায়, শয়তান ছেলে। নূরের ছোট্ট মুখটা ভার হয়েছিল, দু চোখে বিষাদের ছায়া। প্রজাপতিটা যে হারিয়ে গেছে তা তার শিশু মনে গভীর রেখাপাত করেছে। কিন্তু হঠাৎ নুহাকে দেখে সে থমকে গেল, যেন বিশ্বাসই করতে পারছিল না নিজের চোখকে। দুহাত দিয়ে চোখ মুছে আবার তাকালো নিশ্চিত হওয়ার জন্য। পরক্ষণেই আনন্দে তার ছোট্ট চোখ দুটো জলজল করে উঠল। নূর ক্ষীণস্বরে ফিসফিসে উঠল, মাম্মা। নুহা একটু কঠিন গলায় বলল, ওইখানেই দাঁড়িয়ে থাকো, না হলে কিন্তু খুব খারাপ হবে। মাম্মা কিন্তু ভীষণ রেগে আছে। কিন্তু শাসনের ভয়কে উপেক্ষা করে নূর মুহূর্তেই ছুটে এসে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরল যেন একটু আলগা হলেই নুহা আবার হারিয়ে যাবে। নুহা কিছুটা অবাক হয়ে গেল, এতটা উষ্ণতা, এতটা আকুলতা সে অনুমান করেনি। নূর ধীমস্বরে বলল, মাম্মা, এটা কি সত্যিই তুমি? নূরের কণ্ঠে ছিল এক অপার বিস্ময়, বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকা ছোট্ট হৃদয়ের চঞ্চলতা। যেন কতদিন ধরে সে এই মুহূর্তটার স্বপ্ন দেখে এসেছে, কিন্তু বাস্তবে পাবার আশা করেনি। নুহা নরম গলায় বলল, তুমি আমাকে না বলে আবারও চলে এসেছো, আর এখন আদর দেখাচ্ছ যাতে আমি রাগ করতে না পারি, তাই তো? নূর কিছু না বলে শুধু তাকিয়ে থাকলো মায়ের দিকে। সে অনেকবার বাবার কাছে মাম্মার গল্প শুনেছে, ছবিতে দেখেছে, কল্পনায় অসংখ্যবার মাম্মাকে জড়িয়ে ধরেছে, কিন্তু ঘুম ভাঙলেই মাম্মা হারিয়ে যেত। কতবার খুঁজেছে, কতবার ডাক দিয়েছে, কিন্তু পায়নি। আজ কি তবে সেই স্বপ্ন সত্যি? নুহা নূরের হাতটা ধরে বলল, এক্ষুনি বাড়িতে চলো, তবে শুনে রাখো আজ তোমাকে একটা শাস্তি পেতেই হবে। আজ দুপুরে তুমি একা একা খাবে, মাম্মা কিন্তু গালে তুলে খাওয়াবে না। নূর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে মুখ তুলে নুহার গালে একটা নরম চুমু দিল, যেন সে নিশ্চিত হতে চাইল এটা কোনো স্বপ্ন নয়। তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরল, যাতে তার মাম্মা আর কখনো হারিয়ে না যায়। মাম্মা, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? নুহা অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? তুমি কি এখানে থাকতে চাও? নূর একটু ইতস্তত করে বলল, কিন্তু পাপ্পা। নুহা একটু থমকে গেল। অনেক কিছু বলার ছিল, অনেক প্রশ্নের উত্তর ছিল, কিন্তু শুধু আলতো করে নূরের কপালে একটা চুমু দিল। অতীতের অনেক কিছুই হয়তো তার বোঝার বয়স হয়নি, তবে ভবিষ্যতে সে সবকিছু বুঝতে পারবে। তারপর ধীরে ধীরে বলল, পাপ্পা চলে আসবে, এখন চলো। এই বলে নূরকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। দূরের গাছপালার আড়ালে একটা ছোট্ট ছায়া মূর্তি দুলছিল। আহিরের বুকের ভেতর যেন কিছু একটা কেঁপে উঠল। পায়ের তলায় শুকনো পাতাগুলো মচমচ করে উঠল, আর তাতেই ছোট্ট অবয়টি আরো স্পষ্ট হয়ে উঠল। আহির এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো। ছোট্ট দেহটাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের সঙ্গে, যেন আর এক মুহূর্ত দেরি হলে সবকিছু মুছে যাবে। উত্তেজনায় ঠোঁট কেঁপে উঠল, কপালে, গালে, হাতে অগণিক চুমু এঁকে দিল। তাড়াতাড়ি বলল, কোথায় চলে গিয়েছিলে মাম্মা? এভাবে একা একা কেন এসেছো? জানো পাপ্পা কত ভয় পেয়েছিল, আর একটু হলেই তো পাপ্পার জীবনটাই চলে যেত। ছোট্ট মেয়েটি বিস্মিত চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আহিরের কণ্ঠে ভয়, উদ্বেগ, ভালোবাসার যে ঝড় বয়ে গেল সে যেন তা বোঝার চেষ্টা করছিল। তারপর নিস্পৃহ স্বরে বলল, তুমি ভয় পেয়েছিলে? এত বড় হয়ে কেউ ভয় পায়? আমাকে দেখো, আমি কত ছোট, তাও কাউকে ভয় পাই না। এখন তো আরশোলাকেও ভয় পাই না। আহির এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর হালকা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল, বাহ, আমার মা তো দেখি অনেক সাহসী হয়ে গেছে। কিন্তু নূর, আমাদের তো এখন ফিরতে হবে, তাই না? মেয়েটি মাথা ঝাঁকালো, তারপর আচমকাই কপট রাগে বলল, নামাও আমাকে। তুমি আমাকে কোলে কেন তুলছো? দুষ্টু লোক, কোথায় নিয়ে যাবে আমাকে? নূর মাম্মা, পাপ্পা কিন্তু এবার রেগে যাচ্ছে। মেয়েটি চঞ্চল চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে জোর করে কোলে তুলেছ, আর নূর নূর বলে ডাকছো কেন? আমার নাম তো আরুষি। আহির হঠাৎ স্তব্ধ হয়ে গেল, একটু অবাক হয়ে মেয়েটির মুখের দিকে তাকালো। এক মুহূর্ত দেরি না করে বলল, আরুষি, এটা কিভাবে সম্ভব? আর তুমি এই পোশাক কোথায় পেলে? আরুষি অবাক হয়ে বলল,
এটা তো আঙ্কেল দিয়েছে, কিন্তু তুমি কে? আহিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল, তার কণ্ঠস্বরে এক ধরনের অদ্ভুত ভাবনা ফুটে উঠল। আঙ্কেল দিয়েছে, তাহলে নিশ্চয়ই ঈশান। কিন্তু তুমি কখন পোশাক বদলালে? পড়ে গিয়েছিলে নাকি? নোংরা লেগে গিয়েছিল? আরুষি মাথা নাড়ালো, বোঝালো পড়ে যায়নি। আচ্ছা, আরুষি নিশ্চয়ই পাপ্পার নামের সাথে মিল রেখে হয়েছে, তাই না? আহির আরুষির গালে একটা চুমু দিল। আমার প্রিন্সেস, আমি তোমার পাপ্পা, তুমি আমার মা। আর তুমি কি জানতে চাও মাম্মা আমি কে? পাপ্পাকে এতটা বিচলিত করেও তোমার মন ভরেনি যে আবার এসব করে পাপ্পাকে চিন্তায় ফেলছো? আরুষি কিছুক্ষণ তার কথার অর্থ বোঝার চেষ্টা করলো, তারপর বিস্ময় সুরে বলল, পাপ্পা। আহির এক মুহূর্ত চোখ সরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, হ্যাঁ চলো, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো, অলরেডি অনেক সময় হয়ে গেছে। আহির ফোন বের করে দেখলো 11:30। এদিকে আরুষির চোখ তখন আটকে গেছে আহিরের ফোনের ওয়ালপেপারে। সেখানে এক পরিচিত মুখ, তার ছোট্ট কণ্ঠ বিস্ময়ে ভরে উঠল। আরে, এটা তো সত্যিই মাম্মা, তার মানে এটা সত্যি আমার পাপ্পা, আমি পাপ্পাকে পেয়ে গেছি। আহির কিছুটা অবাক হয়ে বলল, কি হলো মাম্মা, কি ভাবছো? তোমার কোথাও আঘাত লাগেনি তো? আরুষি মাথা নেড়ে বলল, না। আহির আর কিছু না বলে আরুষিকে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির মধ্যে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ চুপ থেকে আরুষি আবার জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি পাপ্পা? আহির মৃদু হাসলো, বাড়িতে। আরুষি একটু ভ্রুকুটি করলো, কিন্তু মাম্মা? আহির বিষয়টি এড়িয়ে গিয়ে আরুষির হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে ফোনের কার্টুন চালিয়ে বলল, এখন একটা কাজ করো, চিপসটা খাও আর কার্টুন দেখো, আমরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। বাড়িতে সবাই আছে, তোমার দাদুমণি, আঙ্কেল, ফুফি, চাচি আম্মু, সবাই তোমার অপেক্ষা করছে। আরুষি নিঃশব্দে আহিরের কথা শুনল, তার ছোট্ট হৃদয় আনন্দে ভরে উঠল। সে চুপচাপ বাইরে তাকিয়ে ভাবতে লাগলো, পাপ্পা তো গাড়ি চালাচ্ছে, এখন আর কিছু জিজ্ঞেস করব না। পাপ্পা যখন বলেছে বাড়িতে এতজন অপেক্ষা করছে, তাহলে তো সত্যিই হবে। মাম্মা তো কখনো আমাকে নিয়ে যেতে চায় না, আজ আমি চুপি চুপি পাপ্পার সাথে চলে যাব, পরে পাপ্পাকে বলে মাম্মাকেও নিয়ে যাব, অনেক মজা হবে। গাড়ির জানালায় প্রতিফলিত সন্ধ্যার আলোতে আরুষির চোখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল, ছোট্ট বুকের ভেতর এক নতুন স্বপ্নের আলো জ্বলে উঠল।